আমার পরিচয় খুব বিস্তৃতভাবে দেওয়া হয়েছে এখানে। তো আসলে ফাঁকিবাজটা ঠিক আমি নই। আসলে আমার একটু না পারফেকশনিস্টের মতো কিছু ব্যাপার স্যাপার আছে। মানে যতক্ষণ আমার শান্তি না হয়, মানে আমি অন্যকে অশান্ত করতে পারি না। তো সেই কারণে আমার কমসে কম যে কোনো পারফরমেন্সের ক্ষেত্রে আমি 7টা দিন সময় চেয়ে নিই। তার কারণ আমি শুধুই পিয়ানো বাজাই এবং ওই পিয়ানোর সঙ্গে আমার ভালোবাসা আছে, কিন্তু আমি প্রচণ্ড সমঝে চলি। তো সেই কারণে আমি এই বছরে করতে পারিনি, ক্ষমা প্রার্থী। আচ্ছা, এবার একজন সাইকোলজিস্ট হিসাবে আপনাদের আমি কিছু বিষয়ে বলতে এসেছি। তো প্রথমে আমরা একটু মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে যদি শুরু করি, বোধহয় ভালো লাগবে। শুরু করি। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। কিছুদিন পর বুদ্ধ পূর্ণিমা। তো আমরা বিশ্বাস রাখি যে ওই দিন কোনো একটা ক্ষণে, সেই ক্ষণটা হয়তো কিছুদিন পর আমরা জানতে পারবো, তো উনি সেদিন ধরাধামে ওইটুকু সময় ওনার পুরো ব্লেসিংসটা আমাদের সবার ওপর দেন। এবং আমি আসার সময় আপনাদের প্রথমেই ওই ঢোকার পথে ওনার একটা মূর্তি দেখলাম। তো আমি আর একটা মন্ত্র উচ্চারণ না করে পারছি না, এটা প্রচণ্ড পাওয়ারফুল মন্ত্র। আপনারা যদি চোখ বন্ধ করে হাতটা এইভাবে নিয়ে শুধু বসুন, আমি আশা করছি যে কিছুটা ব্লেসিংস আমি আপনাদের কাছে পৌঁছতে পারবো। আপনারা সবাই ভালো থাকুন। আচ্ছা, আজকে আমাদের বক্তব্য যে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে ড্রয়িং অর্থাৎ পেইন্টিংটা আমরা কেন চুজ করব। ড্রয়িং বা পেইন্টিংয়ে লাভটা কী হয়, আপনাদের এই বিষয় কিছুমাত্র কোনো আইডিয়া যদি থাকে একটু হাত তুলুন না। এক্ষুনি ধরবো না, আমি কিছু ধরছি না, কিন্তু সামান্যতম যদি মনে হয় যে না এই কারণে আমি শিখছি, হ্যাঁ ভালো লাগে, এটা ঠিক, কিন্তু ভালো লাগার সঙ্গে এর কিছু আমাদের ইনার কিছু ডেভেলপমেন্টে সাহায্য করে, যেটা কিন্তু পড়াশোনায় ভীষণভাবে সেটার প্রতিফলন দেখা যায়।
আপনারা কি সেটা মানেন? একদম। আপনারা পেয়েছেন তার কোনো এফেক্ট? একজন দুজনের ঘাড় আমি নাড়তে দেখছি। ওকে, থ্যাংক ইউ। তো আমি এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সম্বন্ধে যখন আঁকার বিষয়টার ওপর মনোনিবেশ করলাম, তো দেখলাম যে এর যে সুদূর প্রসারী ফল, এই ফলটাকে আমরা যদি ঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা বদলে দিতে পারে সম্পূর্ণ। তো কিভাবে সেটা বদলাতে পারে আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। প্রথম কথা, আমাদের এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ভূমিকা হিসাবে আমি একটু বলতে চাই, যেটা হচ্ছে বর্তমানে আপনারা প্রত্যেকে যে বাবা মায়েরা এখানে এসেছেন, আপনাদের আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। তার কারণ হচ্ছে যে আপনারা অন্তত এই একটা ক্রিয়েটিভিটির ওপর আপনাদের সন্তানদের রেখেছেন। আমি জানি না এর মধ্যে কতজনের মোবাইল অ্যাডিকশান আছে, যে আমার আঁকার থেকেও এখন মোবাইলটা ভীষণ ভালো লাগছে। আছে নিশ্চয়ই একজন দুজন, কিন্তু আমি এটাই বলবো যে যতটা সম্ভব এই যান্ত্রিক যন্ত্রণা থেকে দূরে রাখার একটু যদি চেষ্টা করেন তাহলে খুব ভালো হয়। কারণ এই যন্ত্রটার এমনি এর অনেক কিছু ভালো ফল আছে, অনেক ভালো ফল আছে, কিন্তু একজন শিশু সে যখন দেখা শুরু করছে তখন আমি কিছু শিখবো, আমি জানবো, এই ব্যাপারটা কিন্তু মাথায় থাকে না। কিন্তু এটাও বলবো যে যদি বাবা মা এই ব্যাপারটাকে একটু ধ্যান দিয়ে তাদের পরিচালনা করেন, যেমন ধরুন মোবাইলে এইরকম আছে যে ছোটবেলা থেকে যাদের ধরুন কথা বলার বা যাদের মধ্যে একটু স্ট্যামারিংয়ের অভ্যেস, মানে একটু সামান্য তোতলামো এসে যায়, যখন এই রকম অনেক মোবাইলে অ্যাপ আছে যে অ্যাপগুলোকে ইউজ করলে সেখান থেকে কিন্তু তার সঙ্গে আমিও কথা বলার চেষ্টা করব, যেটা আমার বাবা মায়ের সঙ্গে কিন্তু কথা বলতে অত ভালো লাগে না। কারণ বাবা মায়েরা সবেতেই না না, দাঁড়া দাঁড়া, এইটা না ওইটা না, যেটা একদম পছন্দ করে না শিশুরা। তো ওইটাকে নিয়ে কিছুক্ষণের জন্য, কিন্তু এটা যেন না হয় ওই অ্যাডিকশান, মানে কন্ট্রোল, মানে হি অর শি ইজ কন্ট্রোল বাই দ্য মোবাইল, এটা যেন না হয়, এইটুকু দেখলেই হবে। এবার আসি আপনাদের পেন্টিং বা ড্রয়িংয়ের ব্যাপারে। ড্রয়িংয়ে যারা আসে, দেখুন একটা তো ঠিকই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তখন তাতে ডেফিনেটলি একটা ফান আছে, আনন্দ আছে। এই আনন্দের সঙ্গে আমি এবার কিছু আমাদের এই মগজটা সেইটা কিভাবে উপকৃত হচ্ছে সেইটা একটু আমার ভাষায় আমি আপনাদের বলছি। রিসেন্ট স্টাডিতে দেখা গেছে যে এই যে যারা পেন্টিং রেগুলার বেসিসে, আমি কিন্তু যতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব সেইগুলোর কিন্তু একটাই কন্ডিশন, যারা রেগুলার বেসিসে এটাকে বসে তারাই একমাত্র এই ফলগুলো উপভোগ করতে পারবে ভবিষ্যতে। এটা একটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যান্ড লাস্ট কন্ডিশন। তো প্রথমে আসি যে হ্যাঁ, এটা আমাদের একটা আনন্দ দেয়। তো আনন্দটা কি ধরনের আনন্দ? প্রথম যেটা আসে আমাদের মধ্যে, মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি, আমাদের ব্রেনের মধ্যে সমস্ত কিছু জমজমাট, কিন্তু সেই জায়গাগুলোকে খুঁজে খুঁজে বার করতে গেলে সেই জায়গায় গিয়ে কিন্তু পেনিট্রেট করতে হবে আমাকে, অর্থাৎ ধাক্কা দিতে হবে, এই
তখন সে জেগে বলবে হ্যাঁ 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 বলো কি বলছো। তো সেই রকমই মানুষ কি করে ক্রিয়েটিভ হবে, অ্যাকচুয়ালি পেন্টিংয়ের মধ্যে যেটা হয়, মানুষ অনেক ডিপ থিঙ্কিং শেখে এবং কোনো জিনিসকে ভিজুয়ালাইজ করা। একটা আমি আঁকবো, সেটা কিন্তু আমি তার আগে মনে মনে কিন্তু তার একটা কল্পনা করে নিচ্ছি, অর্থাৎ ইম্যাজিনেশনটা তার মধ্যে আসছে। এই যে ইম্যাজিনেশনের সঙ্গে যখন ভিজুয়ালাইজেশনটা এসে যাচ্ছে, তখন কিন্তু সেটাই আস্তে আস্তে যখন আমি ফুটিয়ে তুলছি একটা কাগজে, সেই রূপটা আমি দেখছি। কিছুক্ষণ দেখার পর আমি নিজেই ক্রিটিসাইজ করছি, করে আবার যে জায়গাটা মনে হচ্ছে যে এখান থেকে না না এটা এরকম এরকম করতে হয়, এই এই জায়গাগুলো যখন আমি ভাবছি এবং সেই অনুযায়ী করে যাচ্ছি, সেটা কিন্তু আমাদের ব্রেনের সেই সেই দরজাগুলো কিন্তু খুলে যাচ্ছে আস্তে আস্তে। এবং যত আমি ভাববো, যত আমি নতুন নতুন আঁকা শুরু করব, আমার ওই জায়গাগুলো আরো বেশি কি বলবো পলিশড হবে। এবার ক্রিয়েশনের সঙ্গে সঙ্গে এই জিনিসটা কিন্তু আমরা দেখেছি সত্যজিৎ রায়, সুকুমার রায়, এদের প্রত্যেকটা বইতে, এনাদের রবীন্দ্রনাথ ঠাকুর, এদের আগে আমার শ্রী বলা উচিত ছিল, আমি খুব লজ্জিত, শ্রী শ্রী সত্যজিৎ রায়, শ্রী শ্রী সুকুমার রায় এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই তিনজনের নামই বললাম। তো এনাদের বইয়ে আমরা দেখি কবিতার সঙ্গে অনেক আঁকা ছিল। তার মানে ওই আঁকাগুলো কিভাবে এসছে, এবং আঁকার সঙ্গে কিন্তু শব্দ সংযোজন হয়েছে। তারপর সুকুমার সমগ্র আপনারা কতজন পড়েছেন জানি না, যদি শব্দকে ধার দিতে হয় তাহলে সুকুমার সমগ্র পড়তেই হবে, একান্ত বাঞ্ছনীয়। এই সুকুমার সমগ্রর পর আমি আসছি সত্যজিৎ রায়ের ব্যাপারে। তার মানে ওনার এই যে প্রথমে অঙ্কন, তারপরে এলো লিখন, লিখনের পর যখন উনি চিত্র পরিচালনা করছেন এবং ইন ডিটেলে একটা একটা করে সিন উনি যখন ফুটিয়ে তুলেছেন, এবং এইভাবে কিন্তু বিশ্ব দরবারে উনি পৌঁছে গেছেন। মূল জায়গাটা কিন্তু ওই ক্রিয়েশন, যেই ক্রিয়েশনটার সামগ্রিক একটা ফল হচ্ছে অঙ্কন, লিখন, চিত্রণ। চিত্রণ বলতে যখন সেটা একটা সিনেমা মানে তো আর চিত্র, কিন্তু সেই চিত্রে একটা সিন, একটা চোখের পলক কিভাবে পড়বে, ইন ডিটেল যাওয়াটা, সেটা কিন্তু এনারা দেখিয়েছেন। ঋত্বিক ঘটক আছেন, অনেকেই আছেন, কিন্তু সবার মূলে কিন্তু এই অঙ্কন শাস্ত্রটা কিন্তু খুব একটা ছোটখাটো ব্যাপার নয়, খুব গভীর যদি ভাবা যায়। এটা এক নম্বর গেল। এরপর আসছে মেমোরি। আমাদের যে মেমোরি প্যাটার্ন, আমরা এই যে পড়াশোনা করছি, একজন অঙ্কন শিল্পী কিন্তু অনেক ভালো মনে রাখার ক্ষমতা তার মধ্যে তৈরি হয়। কিভাবে? সেটা কিভাবে আসে? ওটা হচ্ছে আমাদের যে শর্ট টার্ম, লং টার্ম মেমোরি বক্সগুলো আছে, ওখানে এই যে মানে ভিজুয়াল লাইব্রেরি আছে আমাদের ব্রেন, সেই ভিজুয়াল লাইব্রেরিটায় যখন আমি কিছু ভাবছি, সেই ভাবনাটা কিন্তু ওই ভিজুয়াল লাইব্রেরিতে গিয়ে খটখটাচ্ছে। এবার বারবার এইরকম যদি করা হয়, তাহলে তার মেমোরি বক্সটা এমনি স্ট্রং হয়ে যাবে, তাই তার মেধাটা এমনি এমনি বাড়বে।
এইটা দেখা গেছে অ্যালজাইমার পেশেন্টদের ক্ষেত্রে, এটা একটা স্টাডি হয়েছিল, তাদেরকে এই পেন্টিংয়ের মধ্যে রাখা হয়েছিল। তারা তো সব কিছু ভুলে যায়, কিছুই মনে রাখতে পারেন না, কিন্তু ওই পেন্টিংয়ের মাধ্যমে ওই যে লাইব্রেরি, ওই বারবার যেতে যেতে অনেকের কিন্তু বিহেভিয়ারাল প্যাটার্নের অনেক উন্নতি দেখা গিয়েছে। তো তাহলে পড়াশোনার ক্ষেত্রে মেমোরি গেল, ভিজুয়ালাইজেশন গেল। ভিজুয়ালাইজেশনটা এটাই, যে কোনো প্রশ্ন আমি যখন মুখস্থ করছি সেটাকে আমি যদি ভিজুয়ালাইজ করতে পারি মোটামুটি সামারিটা, তাহলে কিন্তু পরীক্ষার সময় আমি সেটাকে অনেক ভালো করে প্রেজেন্ট করতে পারবো। অত মুখস্থ করতে হবে না, মূল ব্যাপারটা আমাকে বুঝতে হবে। আর তার সঙ্গে ভাষাতে তো আমি সমৃদ্ধ হবই, তার জন্য আমরা স্কুলে যাই, আমরা কোচিংয়ে যাই, অনেক প্রশ্ন লিখি। তো তাহলে শব্দ ভাণ্ডার যদি আমি মনে করি যে আমি এটাকে অনেক সমৃদ্ধ করব, সেটা আমি করতেই পারি। তো তাহলে ওই সকালবেলা দুলে দুলে বসে 10 পাতার নোট 8 পাতা, এখন অত বড় বড় নোট মুখস্থ করতে হয় না, ছোট ছোট, কিন্তু এত মুখস্থ করতে লাগে না। এবং তার মধ্যে লেখার মধ্যে স্পন্ট্যানিটিটা, যেটা নাম্বার তুলে দেওয়ার পক্ষে প্রচুর উপকারী, তাই নয় কি? এরপর আসছে অ্যাংজাইটি। এখানে যতজন বসে আছেন প্রত্যেকেই বলবেন আমরা এই সামান্য থেকে অনেক বেশি অ্যাংশাস। হয়তো একজন দুজন বলবে আমার তো কোনো অ্যাংজাইটি নেই, কিন্তু যদি ছেলে একবার কোচিংয়ে গেছে 7টার জায়গায় 8টা, কোনো খবর নেই, তো তিনি কি করে, আমি একবার তাকে, তখন তার অবস্থাটা কি ওইভাবেই অতটাই শান্ত থাকে? থাকে না। কি করছে ছেলে? অনেক কিছু চিন্তা ভাবনা করে মোটামুটি একটা সিনেমা তৈরি হয়ে যাবে। তো যাই হোক, এবারে এই অ্যাংজাইটিটা যখন আমার এই অ্যাংজাইটিটা আসছে, আমি খুব অ্যাংজাইটি প্রোন, ঠিক আছে, কিন্তু আমি যদি রেগুলার বেসিসে পেন্টিংয়ে আমি মনোযোগ কিছুটা সময় দিই, আমার অ্যাংজাইটি লেভেল আস্তে আস্তে কমে আসবে। এবং সেই জায়গায় একটু দেখতে হচ্ছে, বুঝেছেন? যদি ভুল বলে ফেলি মুশকিল হবে। অ্যাংজাইটি আমার তখন কি হচ্ছে, যে যখন আমি ধরুন আমি তো সেই সময় একটা খুব সুন্দর নদী বয়ে যাচ্ছে, সেই নদীর পাশে আমি নিজেকে ভিজুয়ালাইজ করছি, আমি বসে আছি, বসে বাঁশি বাজাচ্ছি। তো এটা হলে জানতে হবে তখন ওই আঁকার শেষে ওনার অ্যাংজাইটিটা 0-তে পৌঁছে গেছে। আবার অ্যাংজাইটির আউটবার্সটাও ওই আঁকাতে হতে পারে, তার শেষ কিন্তু অ্যাংজাইটি কমে যাওয়া। এবং এই অ্যাংজাইটিটা যদি কমতে থাকে তাহলে সে কি হচ্ছে, অনেক বেশি কাম থাকছে এবং অনেক বেশি ফোকাসড হতে পারছে তার নিজস্ব প্রজেক্টে, অর্থাৎ তার পড়াশোনা বলুন, চাকরি বাকরি করলে চাকরি বাকরিতে, তার নিজস্ব কাজে, এই সমস্তর উপর অনেক বেশি ফোকাস থাকতে পারছেন। এবং কুল অ্যান্ড কাম, মানে ক্যা কুল হ্যায় হাম, এরকম ব্যাপার স্যাপার হতে পারে যদি রেগুলার প্র্যাকটিস করা যায়। এবার আঁকার সব থেকে বড় জিনিস হচ্ছে, যেটা আমাদের মধ্যে ফিল গুড হরমোন আছে 4 রকমের, সেটাকে মোটামুটি বলা হয় ডোজ। আপনারা সবাই জানেন বোধহয়। তো ডোজ মানে হচ্ছে ডোপামিন, যেটা রিওয়ার্ড কেমিক্যালস, আর একটা হচ্ছে ও ফর অক্সিটোসিন, যেটা হচ্ছে লাভ হরমোন, সেরোটোনিন মুড স্টেবিলাইজার, আর ই মানে এন্ডোরফিন, যেটা হচ্ছে পেন রিলিভার। এই 4টে কাজ একসঙ্গে হচ্ছে, কিন্তু আপনি একটা রূপ দিচ্ছেন, প্রথমে মনে ভাবছেন,
তারপরে সেই রূপটা আপনি সামনে ফুটিয়ে তুলছেন। আপনার শরীরের ভেতর এই হরমোনগুলো আপনি সিক্রেট হয়ে আপনার এই প্রবলেমগুলো, ওই আমার জীবনে ভালোবাসা নেই, দেবদাস বা দেবদাসীটা সুলভ আচরণ, তারপর ধরুন মানে লাভ, যেটা অক্সিটোসিন, লাভ হরমোন, যেটার মানে আছে না এরকম অনেক, অর্থাৎ যাদের ডিপ্রেসিভ লেভেলটা হয়তো একটু হাই, কিন্তু এই আঁকায় কিন্তু ওটা সেরে যেতে পারে। এরপর আসছে কি মুড স্টেবিলাইজার, এক্ষুনি সবাইকে ধরবো আর মুন্ডুটা রাখবো আর হাতে কেটে ফেলবো, এরকম রাগী মানুষ অনেক আছে। আবার কিছুক্ষণ পরেই একদম আরেকটি বার আইরে সখা প্রাণের মাঝে হয়ে যায়। এটা কিন্তু স্টেবল করে দেয়। এরপর আসছে ওই যে পেন রিলিভার, এখানে পেন মানে ফিজিক্যাল পেন, মনের দুঃখ নয়, ওটা ওই যেটা করার সেটা অক্সিটোসিন করবে। তো এই জায়গাগুলো কিন্তু আপনি আপনার শিশুদের যদি আঁকায় রাখেন এবং আপনি নিজে এর মধ্যে ইনভলভ থাকেন, আপনার মধ্যে কিন্তু এই 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 বেনিফিটগুলো আপনি পেতে থাকবেন। এগুলো আশ্চর্য লাগছে না শুনে? না আপনারা সবাই জানতেন এইগুলো? আপনাদের কি এগুলো জানা ছিল? একটু হাত তুলুন না। কিছুটা জানতাম। এগুলো আপনাদের জানা ছিল? কিছুটা। ও ছিল না, তার মানে এই 4 জনের জানা ছিল না, বাকি সবাই জানা ছিল। ওরে সাবাস, আমি ভয়ঙ্কর জ্ঞানীর মাঝখানে এসে দাঁড়িয়েছি। যাই হোক, আমি অজ্ঞান, তো আমার অজ্ঞানতা থেকেই আমি একটু নয় বলি, আপনারা শুনুন। আরেকটা জিনিস করে কিন্তু, সেটা হচ্ছে প্রবলেম সলভিং অ্যাক্টিভিটিটা আমাদের মধ্যে বাড়িয়ে দেয়। কি করে? আমরা প্রবলেম নিয়ে, প্রবলেম ইনভাইটস আদার প্রবলেম, ইনভাইটস অ্যানাদার, এইভাবে আমরা একজন আছে প্রবলেম থেকে খালি প্রবলেম প্রবলেম প্রবলেমই ভাবে। আর এক ধরনের মানুষ আছে যারা সলিউশন ওরিয়েন্টেড, যে একটা প্রবলেম আসলে সঙ্গে সঙ্গে ভাবে হাউ ইট ক্যান বি সলভড, সেই রাস্তাটা ভেবে যায়। তাদের ক্ষেত্রে ঠিক আছে, তাদেরকে নিয়ে ধরছি না, কিন্তু যারা সমানে প্রবলেমকে ইনভাইট করে, আয় 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 আমার কাছে নিয়ে আছি, তাতে কি হয়? শুধু আমি ডিস্টার্ব হচ্ছি না, আমার মুখটার চেহারা আপনারা একবার ভেবে দেখুন। যিনি প্রচণ্ড এই প্রবলেম নিয়ে খুব চিন্তা করেন, তার মুখটা একবার ভাবুন শুধু। সেই মুখে যখনই আপনি তার সঙ্গে দেখা করতে যাবেন, কি ভালো তো, আর বলো না, মানে আপনি বলতে যাবেন, আপনি হয়তো হেসে জিজ্ঞেস করছেন ভালো তো, আর বলো না, বললো, তখন মনে হলো বাবা কাকে জিজ্ঞেস করলাম। এরপর থেকে আপনি কি করবেন? দূর থেকে ও আসছে, আপনি ওই দিকে চলে গেলেন, বাবা আবার সব, কারণ কেউ কারোর দুঃখের কথা শোনে না, এত সময় কারোর নেই। প্রত্যেকের জীবনে লক্ষ লক্ষ প্রবলেম নিয়ে তারা বেঁচে আছে, কিন্তু ওই দাঁড়িয়ে শোনা, তার থেকে যদি আপনি তার সঙ্গে দুটো বেশ ভালো ভালো কথা বলেন, একটা তার মধ্যে মোটিভেশন জাগবে। আমি যেমন বলি যে তুমি কেমন আছো, আমি বলি বিন্দাস আছি। তো আমার এইরকম, আমার এখন এই বছর নিয়ে 30 বছর হলো প্র্যাকটিস করছি, এখন অনেক কমিয়ে দিয়েছি। তো একটা সময় ছিল ফোন করে বলতো বিন্দাস আছো বলো, হ্যাঁ তোরা তো জানিসই বিন্দাসই থাকি, কি করে শিখলে গো? তুই আমার কাছে কদিন ট্রেনিং নে, শিখে যাবি। আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যারা রেগুলার তার সঙ্গে রিলেটেড থাকে, তাদের মধ্যে ওই যে বললাম যে ডোজ
ভীষণ ভালোভাবে কাজ করে। এরপর আসছি একটা জায়গায়, হ্যাঁ, প্রবলেম সলভিং। একটা প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে এই যে প্রবলেম প্রবলেম প্রবলেম, আমি যখন একটা জিনিস আঁকছি আমার মধ্যে ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন, ক্রিয়েশন, তিনটে জিনিস কাজ করছে। এবং ওই যে প্রথমে বলছিলাম আমি নিজেই ক্রিটিক হয়ে যাচ্ছি আমার আঁকার, এবং তারপরে সবার শেষে দেখে বললাম হ্যাঁ এবার বোধহয় হয়েছে। আচ্ছা স্যারকে দেখালে স্যার যখন বলবেন আচ্ছা দেখি, উফ, শান্তি জীবনে একখানা। কিন্তু এরকম হতে 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 একটা সময় আসে যখন স্যার তার আঁকা দেখলে, দূর দেখাস না, দেখলে আবার আমি আমার কি আইডিয়া দিয়ে দেবো এর মধ্যে, তুই যেটা করেছিস ঠিক আছে। এরকম একটা অ্যাপ্রিসিয়েশন চলেই আসে। এই যে অ্যাপ্রিসিয়েশনটা, তার মধ্যে কিন্তু ওই দিকের ওই রকম সলিউশন ওরিয়েন্টেড সে কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তার কাছে প্রবলেমটা সবসময় প্রবলেম ইনভাইটস প্রবলেম, প্রবলেম ইনভাইটস প্রবলেম, এইটা কিন্তু হচ্ছে না, আস্তে আস্তে ওটা চলে যাচ্ছে। আর একটুখানি, সবগুলো অত বললে তাড়িয়ে দেবে লোকজন, তার থেকে আগের থেকে শেষ করে দেওয়াই ভালো। সেটা হচ্ছে এই যে আরেকটা জিনিস ব্রেনে আঁকায়, এটা একটা স্টাডিতে দেখা গেছে গ্রে ম্যাটার বাড়ে রেগুলার বেসিসে যদি করা যায়। এবার গ্রে ম্যাটারের কি ফাংশন সেইটা প্লিজ আমাদের গুগল বাবা আছে, আপনারা দেখে নেবেন। কিন্তু আমার একটা একান্ত অনুরোধ, শিশুটাকে অন্তত এই কোচিং করে মাথা খারাপ করবেন না। আর আরেকটা হচ্ছে পরীক্ষার সময় একদম বন্ধ, শুদ্ধ বই নিয়ে বসে থাকো না। আধ ঘন্টা সে সময় পায়, যত বড় ক্লাসেই পড়ুক না কেন। এই কিছুদিন আগে নৃসিংহপ্রসাদ ভাদুরী মহাশয় এই কথাটা বলছিলেন, যেন আমরা পড়াশোনাই করিনি কোনোদিন। তো আমিও এখন 60-এর দিকে, তো যেন আমরাও পড়াশোনা করিনি। এখন কিন্তু পড়াশোনা ছাড়া পরীক্ষার সময় সব বন্ধ। আমি নিজে এই নতুন আর কি একটু শেখাবার চেষ্টা করছি, ওটা আমার গোল্ডেন হেভেন বলা যায়। আমি ওই ব্যারাকপুরে আর্মি ক্যান্টনমেন্টে শেখাতে যাই। তো ওই ছোট ছোট শিশুগুলো আমার কাছে আসে, সেই জন্যই আমি হেভেন বললাম। অ্যাকচুয়ালি ভীষণ এনজয় করি, ফুল অফ লাইফ ওই সময় আমার কাছে আসে। তো সেইখানেও দেখলাম পরীক্ষার সময় একদম নয়, সাইজ হচ্ছে এইটুকু। সে ক্লাসে ঢোকে, 1 সেকেন্ড দাঁড়ায় না, তিরিং 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 করবে। আর যত বুককেসের আলমারির পেছনে পেছনে সে লুকিয়ে যায়, ওর একটাই কাজ। এখন আর ধ্যান দিই না, কারণ অ্যাটেনশন সিকিং ওর মধ্যে একটু হাই, কারণ বাড়িতে খুব বেশি আদর পায়। কিন্তু সেটা আমি একজন টিচার হয়ে সবসময় এনকারেজ করতে পারি না। তো এখন দেখছি সে নিজের মতোই লুকোয়, নিজের মতোই বেরোয়, এসে আবার টিংটাং করে তার জিনিসটা বাজিয়ে দেয়। সেটা কিন্তু রেগুলার বেসিসে করে আনে। তো তাহলে একটু ইন্টারেস্ট না থাকলে এটা কি সম্ভব? পরীক্ষার সময় কিন্তু কেউ আসেনি, ভীষণ পড়াশোনার চাপ, এই সাইজ। তো তাহলে যখন এই সাইজে চলে যাবে, তাহলে তখন খাওয়া নাওয়া, সারা পৃথিবীর সূর্য, চাঁদ, সূর্যের আলো, চাঁদের আলো, হাওয়া, সবাইকে বলবে তোমরা কেউ ঘরে ঢুকো না, তাই না? প্রকৃতির বাইরে তো আমরা কেউ নই। তো তাহলে আমরা সেই সময় তাহলে এত বড় হয়ে গেলে তখন তাহলে ওই রকমই একটা সেই বদ্ধ কোনো একটা জায়গায় সে বসে থাকবে, তার সামনে কয়েকটা পাতা, বিশাল মোটা মোটা, হয়তো এখান থেকে এত মোটা মোটা বই তাদের পড়তে হবে, পড়ে তারা পণ্ডিত হবেন। মানে আগামী দিনে কি হবে সেটা আমি ভাবতে পারছি না। বেঁচে তো থাকবো আরো 20-30 বছর, ধরুন না, দেখবো
পাণ্ডিত্যর মানে দৌড়টা। এটা আমি কাউকে কিন্তু বিদ্রুপ করলাম না, এটা ঠিক নয়। মস্তিষ্ককে কিন্তু সব সময় আমি বেঁধে রাখতে চাইলে বিদ্রোহ করবে, এটা আপনি আমি সবাই জানি, দেখতে পাচ্ছি এদিক ওদিক সেদিক, আবার দেখেছিও ইতিহাস। আমি ফরাসি বিপ্লবের কথা বলছি। তো তাহলে আজকে একজন ছাত্র যাকে এইভাবে বদ্ধতার মধ্যে যদি আমি রেখে দিও, ভীষণ ভালো পড়াশোনা করবে আমার ছেলে, সেই ছেলেটা যখন বখাটে হওয়া শুরু করবে তখন কিন্তু তার ওই মানে লেজটা ধরে যে টানটা দেবেন, কবে দেখবেন যে হাত থেকে কবে ফসকে গেছে আপনি বুঝতে পারেননি, কারণ ও তো লুকিয়ে লুকিয়ে করেছে। আপনি বাধা দিলে সে লুকোবে, মিথ্যে কথা বলবেই। আপনি যদি তাকে বলেন যে হ্যাঁ তুই করবি, তাহলে আমি মানুষ খুন করতে বলছি না, কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি করতে বলছি না, কিন্তু ক্রিয়েটিভিটির কাজে অন্তত এনকারেজটা করুন। অনেক গম্ভীর হয়ে গেল পরিবেশটা মনে হচ্ছে। তাহলে এই গাম্ভীর্য দিয়েই শেষ করি আজকে, দেখা হলে আবার কথা হবে, আজকে শেষ করি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।